সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যে জোট করলো, সামরিক জোট, সেই জোটে কেন ইরান যোগ দিল না, এবং এখন বলা হচ্ছে যে ইরান যোগ দেবেও না। তার কারণ কি? এপাশে আরো মজার খবর হচ্ছে যে ইরানের ভেতরে সরকার পরিবর্তন এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে ইরানের যে সামগ্রিকভাবে একটা পতন ঘটানোর কর্মপরিকল্পনা হাতে নিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কারণে মোসাদের 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে আরো চমৎকার খবর হচ্ছে যে আমেরিকার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন, তিনি ইরান যুদ্ধ থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য নিরাপদ একটা পথ খুঁজছেন। খোদ সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নালের খবর, মার্কিন গণমাধ্যমের খবর। আর মোসাদের যে খবর বললাম সেটা ইসরায়েলের চ্যানেল 12 প্রকাশ করেছে প্রথমে, তারপরে সেই খবর টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে। আমার কোনো বানানো গল্প না। এরপরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন ইরান কোনো শক্তির কাছে, কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরান তার যে সামরিক সক্ষমতা, এটা কারো কাছে সারেন্ডার করবে না। অ্যাট দ্য সেম টাইম ইরান এও জানিয়েছে ওমানের সাথে তার হরমুজ প্রণালী সংক্রান্ত যে সমঝোতা, সেটা কমপ্লিট হয়েছে, ফাইনাল হয়েছে, এবং সেই ব্যাপারে হাইয়েস্ট অথরিটি ইরানের তারা অনুমোদন দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই চমৎকার কয়েকটি বিষয় নিয়ে এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম আলোচনা যেখান থেকে করতে চাই সেটি হচ্ছে, যেহেতু মক্কা চুক্তি, মুসলিম নেটো জোট গঠনের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বলা যায় ইরান যুদ্ধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটলো, সো কল্ড মুসলিম নেটো জোট। অথচ সেই ইরান এই জোটে যোগ দিল না বা জোটে নেই, এবং এখন জানা যাচ্ছে যে তারা ভবিষ্যতে হয়তো যোগ দেবেও না। এর কারণ কি? আমি গতকালকে 2টো ভিডিওতে এই সৌদি, তুর্কি এবং পাকিস্তানের জোট নিয়ে কথা বলেছি। আজকে আর এই প্রসঙ্গে বিস্তারিত কথা বলবো না, শুধু ইরানের প্রশ্নটা আলোচনা করব যে ইরান কেন নেই। আমি তার আগের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, তাহলে বুঝতে পারবেন আপনারা যে ইরান কেন নেই। বেশ কয়েক বছর আগে রাশিয়া প্রস্তাব দিয়েছিল ইরানকে একটা সামরিক জোট গঠন করার জন্য। রাশিয়ার সাথে কিন্তু সামরিক জোটে আছে উত্তর কোরিয়া এবং বেলারুশ, একেবারে সরাসরি জোটে আছে। ইরানকেও এরকম প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান সেই প্রস্তাবে রাজি হয়নি, যুক্ত হয়নি। অর্থাৎ রাশিয়ার সাথে সামরিক জোটে যুক্ত হয়নি। ইরান ইন্টারেস্টেড কোথায় ছিল? রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা বিপুল পরিমাণে হোক, বাট নট অ্যালায়েন্স, কোনো জোট না। এই জায়গা থেকেই একটা উত্তর খুঁজে পাবেন। রাশিয়ার মতো একটা শক্তি, আমরা অনেকেই বলে থাকি, আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে রাশিয়ার সাথে কি ইরানের সামরিক জোট আছে? রাশিয়া কি ইরানের উপরে হামলা হলে রাশিয়া চলে আসবে? রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি আছে, যেমন আছে চীনের সাথে, কিন্তু রাশিয়ার সাথে সরাসরি সামরিক জোট নেই। কেন নেই? জোট হলেও অনেকগুলো ব্যাপার আছে। ধরুন কোনো একটা দেশ ভুল করে বা অন্যায় করে আর একটা দেশের বিরুদ্ধে হামলা চালিয়ে বসলো, যুদ্ধ লেগে গেল, তখন আপনাকে কিন্তু সেই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইরান আসলে স্বাধীন সত্তা হিসেবে এই সামরিক জোট হিসেবে কোথাও কাজ করতে চায় না। সামরিক জোটের একটা ব্যাপারই থাকে যে কোথাও না কোথাও মানে জোটবদ্ধ থাকে, মানে মারামারি, লাঠিয়ালি, এইরকম একটা ভাবসাব থাকে। সামরিক অভিযান চালিয়ে বেড়ানো দেশে দেশে, যেমনটা নেটো জোট করছে, ইরান এই সমস্ত ভিতরে থাকতে চায় না। ইরানের যেহেতু একটা নির্দিষ্ট আদর্শ আছে, তার একটা জাতীয়তাবাদী চিন্তা আছে, তার একটা আলাদা ইতিহাস ঐতিহ্য আছে, তার একটা আলাদা নিজস্ব সংস্কৃতি আছে। ইরানি জাতির সংস্কৃতির সাথে কারবালার আত্মত্যাগ এবং কারবালার যে চেতনা, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এরকম অনেক কিছু আছে। সেই জায়গা থেকে ইরান চট করে বা হুট করে কোনো জোটে যোগ দেবে বা জোটবদ্ধ হয়ে সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার চেষ্টা করে, সেটা তাদের ধরনে, এটা তাদের চিন্তায়, এটা তাদের মননে নেই। তারা কি করতে চায়? তারা যেটা করতে চায় সেটা হচ্ছে যে নিজেরা নিজেদের মতো শক্তিশালী হয়ে তার দেশকে ডিফেন্ড করবে।
কেউ যাতে তাকে হারিয়ে দিতে না পারে, কেউ যাতে তাকে দখল করে নিতে না পারে, কেউ যাতে তাকে পদানত না করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ইরানের অত্যন্ত স্বচ্ছ একটা পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তা। ইরানের সামরিক ডক্ট্রিনে দেখবেন অ্যাকচুয়ালি তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ না, এমনটা নয় তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্য, অর্থাৎ তারা এমন কোনো লক্ষ্য নিয়ে সামরিক শক্তি বাড়ায়নি যে কারণে দেশে দেশে আগ্রাসন চালাবে, একে মারবে, ওকে ধরবে, ওকে শায়েস্তা করবে, এরকম কিছু না। কেউ যেন তাকে পদানত না করতে পারে সেটা তার টার্গেট। আঞ্চলিক যে প্রক্সি ফোর্স আছে বা যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আছে তাদের সাথে ইরানের সম্পর্ক এই জায়গা থেকে যে প্রতিটা জনপদে একটা মুক্তিকামী সংগঠন বা কতগুলো মুক্তিকামী সংগঠন গড়ে উঠুক, তারা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে মানবতাকে মুক্ত করুক, মানবতার মুক্তি দিক এবং দেশে দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হোক, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক নিজেদের মতো করে। তো যার কারণে ইরান এই সামরিক জোটে নেই এবং ভবিষ্যতে থাকবে না বলেই আপাতত তাদের চিন্তা। বাট কখনো এই চিন্তা যে পরিবর্তন হবে না এমনটিও না। ইরান যদিও মনে করে যে নেটো জোটের যে সমস্ত সদস্য দেশ, পশ্চিমা যত দেশ, বেশিরভাগেরই একই রকমের কৃষ্টি কালচার, দৃষ্টিভঙ্গি, একই রকমের ফরেন পলিসি, বাট এশিয়ার দেশগুলো ইরান যাদের সাথে জোটবদ্ধ হবে, যে অ্যালায়েন্স করবে, তাদের প্রত্যেকের প্রায় আলাদা আলাদা সংস্কৃতি, জাতীয়তাবোধ, ফরেন পলিসি, অনেক কিছু। যেমন এই যে নেটো জোট যেটা, তার সদস্য হচ্ছে এরদোগান, সেই নেটো জোটের সদস্য তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, তারা এখন একটা ইসলামী জোট বা মুসলিম জোট করছে বলছে, অথচ তুরস্ক কিন্তু নেটো জোটের সদস্য। এই যে 3-4টা দেশ নিয়ে জোট হলো, যদি কথার কথা এখন তুরস্কের সাথে ধরুন ইরাকের কথার কথা যুদ্ধ হয়, তাহলে এই জোট তো আসবেই। এই যে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করতে তো আসবেই। আবার তুরস্ক যেহেতু নেটো জোটের সদস্য, তাহলে নেটো জোট সবটাই তো আসার কথা, তুরস্কের উপর হামলা হয়েছে সেই হিসেবে, তাই না? তাহলে যে তুরস্ক পশ্চিমা জোটের সদস্য, সেই তুরস্কের সাথে ইরান হুট করে কিভাবে যে জোট করে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে সৌদি আরব বছরের পর বছর, যুগের পর যুগ আমেরিকার নিরাপত্তা ছাতার নিচে থাকলো, আমেরিকার সাথে জোট করলো, আমেরিকার সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, বাণিজ্য, ব্যবসা, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, সমস্ত সবকিছু। সৌদি আরবের কয় টাকা সৌদি আরবের ভিতরে বিনিয়োগ করা, আমেরিকা ইউরোপেই তো তাদের বেশিরভাগ বিনিয়োগ করা। তাহলে তাদের সাথে আপনি জোট করে কত দূর আগাতে পারবেন? পাকিস্তানের ব্যাপারে সে একই কথা, যদিও পাকিস্তান ইরানের প্রতিবেশী দেশ, বাট পাকিস্তান তো সুদীর্ঘ কাল ধরে আমেরিকার সাথেও তার ঘনিষ্ঠতা, এমনকি আফগানিস্তানের যে পরিস্থিতি তৈরি হলো 2001 সাল থেকে, সেই পরিস্থিতির জন্য পাকিস্তান তো বিরাটভাবে দায়ী। পাকিস্তানের যে জেনারেল মুশারফের সরকার, সামরিক সরকার ক্ষমতায় ছিল, তারা তো আমেরিকাকে সুবিধা দিয়েছে। তাহলে এই যে এরা জোটবদ্ধ হলো, এরা তো আমেরিকার প্রভাবের বাইরে না কেউ, এদের সাথে ইরান কিভাবে জোট করে সে প্রশ্ন থেকে যাচ্ছে। যার কারণে এদের নেচার, এদের ধরন, কায়দা কানুন, স্বভাব, আচরণ, অনেক কিছুতেই পরিবর্তন যদি না আসে, তাহলে ইরানের পক্ষে এই সামরিক জোটে যোগ দেওয়া সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক, এবার চলুন মোসাদ প্রসঙ্গে কথা বলি। আমি শিরোনামে বলেছিলাম, ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে ইরানের সরকার পরিবর্তন, ইরানের ভিতরে ব্যাপক গোলযোগ সৃষ্টি করা এবং সর্বোচ্চ নেতাকে হত্যা বা আরো অনেক কিছু ঘটিয়ে ইরানের টোটাল একটা পরিবর্তন করে দেওয়ার পরিকল্পনা করেছিল মোসাদ। এই পরিকল্পনার সাথে জড়িত ছিল 2 জন কর্মকর্তা, একজন মোসাদের ইন্টেলিজেন্স ডিরেক্টরের প্রধান, আর একজন হচ্ছে মোসাদের ইরান বিভাগের প্রধান। মোসাদের বহু সেকশন আছে, পাকিস্তান সেকশন, ইরান সেকশন, ইন্ডিয়া সেকশন, আমেরিকা সেকশন, তুরস্ক সেকশন, সৌদি সেকশন, টোটাল মিডল ইস্ট সেকশন, এরকম বিভিন্ন রকম সেকশন থাকতে পারে। তো ইরান সেকশন বলতে যেটা আছে, তার প্রধান এই 2 জন ব্যক্তি ইরানের সরকার পরিবর্তন, ইরানের ভেতরে ব্যাপকভাবে গোলযোগ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, কুর্দিদেরকে ইরানের ভিতরে ঢুকিয়ে দিয়ে IRGCর উপরে হামলা চালানো ইসরায়েলের পক্ষ থেকে, কুর্দিদের পক্ষ থেকে, এবং ইরানের ভেতরে প্রচুর নাশকতা বলতে যা বোঝায়, মানুষের জীবনহানি থেকে শুরু করে সব ধরনের জ্বালাও পোড়াও, ভাঙচুর, ধ্বংস ইত্যাদি ইত্যাদি।
এগুলো করার তাদের প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। এবং এই পরিকল্পনা যে শতভাগ সাকসেস হবে এইরকম ভরসা দেওয়া হয়েছিল নেতানিয়াহুকে, এবং নেতানিয়াহু সেই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল। বলা হচ্ছে, দাবি করা হচ্ছে খবরে, যে এই পরিকল্পনা দেখে সিআইএ এর লোকজন, সিআইএ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা সিআইএ, তারা হাসাহাসি করেছিল এবং বলেছিল এটা বাজে একটা পরিকল্পনা, এটা হবে না। কিন্তু নেতানিয়াহু ডোনাল্ডকে ব্যক্তিগতভাবে বৈঠক করে পারসুয়েট করেছিল। এবং আমি সেই শুরু থেকে বলে আসছি, ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু খুব বড় একটা আশার বাণী শুনিয়েছিল। সেই আশার বাণীটা হচ্ছে যে শেষ জামানায় একজন খুব খারাপ একজন শাসক আসবে, সেই খারাপ শাসক হচ্ছে ইরানের আলী খামেনি, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর তাকে একজন হত্যা করবে একজন খ্রিস্টান রাজা, কিং। সেই কিং হচ্ছেন আপনি, ডোনাল্ড ট্রাম্প। আপনি তাকে হত্যা করলে এই যে বাইবেলের যে বর্ণনা, সেই বর্ণনার কিং আপনি হয়ে যাচ্ছেন। স্বর্গে চলে যাবে ডোনাল্ড ট্রাম্প। এদের কিন্তু স্বর্গ নরক এগুলো তো বিশ্বাস আছে, খ্রিস্টান ইহুদি এরা তো আল্লাহ খুদাই বিশ্বাস করে। আরেকটা আশা দিয়েছিল, আমি শুরু থেকে বলে আসছি। সেই আশাটা হচ্ছে যে ইরানকে কবজা করতে পারলে পুরো মধ্যপ্রাচ্য কাত, আর কিচ্ছু করা লাগবে না। এখানে প্রচুর পরিমাণে সম্পদ আদি ইত্যাদি ইত্যাদি যত যা কিছু আছে সমস্ত সবকিছুর একচেটিয়া মালিক আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, যা পৃথিবীর কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প সেটা করে দেবে। এই কথা বলার পরে ফুলে ফেপে মোটা হয়ে উঠলো ডোনাল্ড ট্রাম্প। এমনি তো উনি একটু মোটা ফ্যাট ম্যান, ফুলে ফেপে মোটা হয়ে গেল। ওই যে ফুলে না, এরপরে আর তাকে আমেরিকার কোনো কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন তাকে আর থামাতে পারে ডোনাল্ড ট্রাম্পকে। ইরানের উপর হামলা চালিয়ে দিয়েছে। এবং ওই পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্পকে আর একটা কি বলেছিল নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলকে